আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভারতীয় আধিপত্যবাদ দেখে সর্বত্রই, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত যে যে আন্ডারওয়্যার পরে ঘুমায়, সেটাও ভারতীয় আধিপত্যের তৈরি, এরকমই ভাবে দেখেন। আবার ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া এক পাও চলতে পারে না। যে গাড়িটা চড়ে আসে, সেই গাড়িটাও ভারতের পার্টসপাতি দিয়ে তৈরি। যে গাড়িতে যে তেল ব্যবহার করে, সেটাও ভারত থেকে আসা। ওখানে নেমে যে জিরা মশলা, ওর সাথে যে খাবার দাবার খায়, সেটাও ভারত থেকে আসা। এবং শুধু ভারতীয় আধিপত্যবাদের আমরা বক্তব্যই শুনে, কিন্তু কোথায় কিভাবে কোন ফরম্যাটে আধিপত্যবাদ দেখিয়েছে, কোথায় তারা আমাদের উপরে অন্যায্য চুক্তি চাপিয়ে দিয়েছে। পুরোদস্তুর যারা ভারত বিরোধী, তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণকে দেখাইতে পারে না। আর বরং যারা ক্ষমতায় থাকে, এরা কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ দেখাইতে পারে না। আমরা বরং দেখেছি, যারা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলে, তারা আপনার 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিল। তারা পশ্চিম পাকিস্তানের অধীনে বাংলাদেশ থাকুক, এটাই চেয়েছিল। 1971-এ আপনার যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিল, তাদের কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে, ক্ষমতায় পাওয়ার পরে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে, তাদের আধিপত্যবাদটাকে বাংলাদেশে চালু করতে তাদের একবারও বুক কাঁপে না। সেই গ্রুপটি যখন ক্ষমতায় এসেছে, তারপর থেকে আবার দেখেছি সেই 71কে মুছে ফেলা। তারা বলে 1947 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1975 সালের কতই নভেম্বর বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, এবং 2024-এর 5ই আগস্ট আবার স্বাধীন হয়েছে। কিন্তু তারা 71টাকে স্বীকার করতে চায় না, এবং 71কে ডোমিনেট করা, ছোট করা, 71কে মুছে ফেলার প্রাণান্ত চেষ্টা তাদের ভেতরে আমরা দেখেছি। এবং দেখেন, এই 71-এ যেসব রাষ্ট্রগুলো সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা যখন ক্ষমতায় আসে বা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় ছিল, বা তাদের একটু চর্চা করতে সুযোগ দেওয়া হয়, তখন 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধী যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর সাথে তাদের সুসম্পর্ক, লেনদেন, চুক্তি, তাদেরকে মানে সব কিছু বিকিয়ে দিতে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিতেও তাদের কুণ্ঠাবোধ হয় না। যেমন আপনাদেরকে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানের অস্ত্র পাঠিয়েছিল সে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেখেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তি করে দিয়েছে, সেই চুক্তির ফলে এখন দেখেন, কারো কাছ থেকে অস্ত্র কিনতে পারবেন না। কারো কাছ থেকে তেল কিনলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। যেটা আমরা দেখেছি, যখন তীব্র মাত্রায় বাংলাদেশের তেল সংকট শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য এগেন অ্যান্ড এগেন 1, 2, 3 টাইমস বাংলাদেশকে পররাষ্ট্রমন্ত্রী বা ওই সময় যারা ছিল ক্ষমতায়, তাদেরকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হয়েছে যে আপনারা অনুমতি দেন, আমরা যাতে মার্কিন বা রাশিয়া থেকে তেল কিনতে পারি। প্রথমে 1, 2, 3 টার্মে অনুমতি কিন্তু দেয় নাই। পরবর্তীতে দেখেন, এরপরে আমরা ওই দেশ থেকে যেসব পণ্য আমাদের দেশে অ্যাভেলেবল আছে এবং খুব সস্তায় পাওয়া যায়, সেই সব জিনিস আমাদেরকে উচ্চ মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে গমের মূল্য খুবই কম, সেই গমের মূল্য তার চেয়ে বেশি মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে কিনতে হচ্ছে চুক্তির কারণে। আপনারা দেখেছেন এলপিজি গ্যাস বা এলএনজি গ্যাস, যেটি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসলে যে টাকা খরচ হতো, তার চেয়ে 1-1.5 কোটি টাকা বেশি খরচে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসতে হচ্ছে, এবং আপনি কোথাও যে স্বস্তিতে কোনো কিছু করতে পারবেন, এই সক্ষমতা আপনার নেই। তাহলে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকলো? এই যে আপনি কথা হলো পাকিস্তানের সাথে যাদেরই সম্পর্ক,
তারাই কোনো না কোনো ফরম্যাটে বিপদে পড়েছে। আমরা যদিও কাউকে বলতে শুনি পাকিস্তানের চিকিৎসা সেবা ভালো, সামরিক ব্যবস্থা ভালো, বিমান ব্যবস্থা ভালো, এ ঘোড়ার ডিম সে ঘোড়ার ডিম, এখন অনায়াসে সেখানে যাওয়া আসা করা যায়, এগুলো শুনেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাকিস্তান শুধু জঙ্গি তৈরির কারখানা, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভালো। কারণ তাছাড়া দ্বিতীয় একটি কারণ দেখেন, সেই চিকিৎসা সেবার জন্য আপনাকে ভারতে যেতে হয় কেন? ভারতের পাশেই তো পাকিস্তান, তাই বিমানে উড়িয়ে সস্তায় বিমান ব্যবস্থা করে দেন। সব পাকিস্তানে যাকে একজনকেও শুনেছেন যে পাকিস্তানের চিকিৎসা সেবা নিতে গিয়েছেন? না, রাদার আপনি ভারত দীর্ঘদিন আপনার চিকিৎসা ভিসা থেকে ট্যুরিস্ট ভিসার, চিকিৎসা ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশন রেখেছিল, ট্যুরিস্ট ভিসার বন্ধ রেখেছিল। সেটা যখনই চালু করেছে একদিনে 1.5 লক্ষ মানুষের আবেদন করতে দেখেছি, এবং তারা বিভিন্ন ধরনের অপিনিয়ন বলেছে যে কেন সেখানে যাবে। তো দেখেন, এই যে কথা হলো, আপনার দেশের জুলাই যোদ্ধারা যারা সকাল বিকেল দুপুর দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারা যখন সংকটাপন্ন অবস্থায় থাকে, মারাত্মক বিপদগ্রস্ত থাকে, তখন বিমানে করে, ইমার্জেন্সি আর অ্যাম্বুলেন্সে করে আপনি ভারতে পাঠাতে হয় কেন? আপনি পাঠান, পাকিস্তানে পাঠান, আপনার পিয়ারে সিনকে পাঠান, যারা 1971 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি, তাদের কাছে পাঠান। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা তো নিব না, আপনি দিতে চাইলেও তারা আপনাদেরকে নেবে না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, দেখেন এই চীনের কাছ থেকে আপনি পেয়েছেনটাকে, আপনি এক সময় রেল কোচ বা সহ বিভিন্ন বিষয়ে আপনি যেভাবে ভারতের সাহায্য সহযোগিতা পেয়েছেন, কই অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাউল অন্য দেশ থেকে কিনছেন না, 1000 কোটি টাকা লস খেয়ে আবার সেই ভারতের দরজায় ফিরে এসেছেন। এটা ভারতের আধিপত্যবাদ, যে ভারত অন্য দেশের তুলনায় আপনার সস্তায় পণ্য দিচ্ছে, এইটাই ভারতের আধিপত্যবাদ। ভারতের সাথে আপনার আমার প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত তো চাইবেই যে ভারতের সাথে আমি যদি একজন ব্যবসায়ী হতাম বা আমার যদি পণ্য থাকতো, তাহলে আমি কি করতাম? আমি তো চাইবই যে আমার প্রতিবেশী সবাই আমার পণ্য কিনে খাক। না, এটা চাওয়াটা কি আধিপত্যবাদ? না। আবার যদি দেখেন, এখন আপনি আপনার মানে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে সাধারণ জনগণকে কী পরিমাণ বিপদের মধ্যে ফেলে রেখেছেন, সেটা সাধারণ জনগণ এখন পণ্য সামগ্রী ক্রয় করতে গেলেই বুঝতে পারছে। একের পর এক পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছেন, সেটা বুঝতে আর কারো বাকি নেই। সাধারণ জনগণের এখন নাভিশ্বাস, গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছুর মূল্য বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। এখন ঘটনা হলো, আমরা শুধু মানে রাজনৈতিক কারণে ভারতের আধিপত্যবাদ দেখি, কিন্তু দেখেন সেম কারণগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘটাচ্ছে কিনা, সেম ঘটনাগুলো আপনার চীন বাংলাদেশে ঘটাচ্ছে কিনা, সেম ঘটনাগুলো আপনার পাকিস্তান বাংলাদেশে ঘটাচ্ছে কিনা। কই বাংলাদেশ কোথায় আপনাকে পাকিস্তান কোথায় আপনাকে সাহায্য করেছে? একটা সেক্টর দেখেন, ওই যে J-17 থান্ডার বিক্রি করবে তুরস্ক, আপনারা সে ড্রোন তৈরি করে, ড্রোন নিয়ে কারে মারবেন, কারে ধরবেন, কি করবেন কোন? আপনার সবার আগে প্রায়োরিটিস দিতে হবে আপনার মৌলিক অধিকারগুলোকে। সেই মৌলিক অধিকারগুলোতে ক্ষেত্রে ডিপ্রাইভ করে, বঞ্চিত করে, একের পর এক এই মানে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ঝুটঝামেলা হওয়ার কারণে মিডিয়া জগতে এটা ছড়িয়ে পড়ছে। আর এটা বিশ্ব জগৎ যখন, বিশ্বের মানুষ যখন জেনে ফেলছে, তখন বাংলাদেশের নিরাপত্তাহীনতার দেখিয়ে সেখানে আর বিদেশি বিনিয়োগ আসছে না। যখনই বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছেন, তখন আপনার আয়ের উৎস, সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি একের পর এক ঋণ নিচ্ছেন। তো দেখেন, যখনই আপনি ভারতের আধিপত্যবাদের কথা বলে ভারতের সাথে শত্রুতা করেছেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র যেই ভারতের আধিপত্যবাদের কথা বলে ভারতের সাথে শত্রুতা করেছে, তারপর থেকে তার দেউলিয়াত্ব শুরু হয়েছে। কোথায়? পাকিস্তান তো একদিনের জন্য ভালো নেই। কোন দেশটি ভালো আছে? ভারতের আধিপত্যবাদের কথা বলে যারা ভারত বিরোধিতা করে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘরে ডেকে নিয়ে এসেছে, চীনকে সুযোগ সুবিধা দিয়েছে, তারা একটা রাষ্ট্র বিশ্বের বুকে ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে, এরকম একটা রাষ্ট্রের কথা বলেন তো? বলতে পারবেন না। সুতরাং এই যে একটা মানুষকে অন্ধকারে রেখে একটা অপপ্রচার চালিয়ে জনগণের ভোগান্তি বাড়িয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই অপকর্মগুলো করার আমি কোনো মানে দেখি না।
আমার কথা হলো রাষ্ট্র, ওই যে বাংলাদেশে যে ফরেন পলিসি, যে ফ্রেন্ড টু অল ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের এই পলিসি মেনটেন করতে হবে। না হলে পরাশক্তিগুলো একেবারে চাতক পাখির মতো, হাঙ্গরের মতো, একেবারে কুমিরের মতো হাঁ করে বসে আছে, কিছু আলামত পাইলেই গিলে খেয়ে ফেলবে। শুধু দেখতে থাকুন আরও কি কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।